জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। মাহারা শিশুর মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যে? ললাট অঙ্ক লিখন। চলুন চলুন আমার সঙ্গে সিনেমায়। আপনার সন্ধ্যা শুভ হোক। এক সন্ধ্যায় দুটো সুন্দরী সামলানো তাঁর কর্ম নয়, তবে তার পূর্বপুরুষরা একসঙ্গে 4 সুন্দরীও সামলাতে পারতেন বলে শুনেছিলেন তিনি। তবে নতুন নেমেছি, কাল রাত্রেই প্রথম, কিন্তু কেউ আমার কাছে ঘেঁষল না সাহস করে। আমার চেহারা তো ওরকম নয়, আমি জানি। শুনছেন সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনীর গল্প পুনশ্চ অবলম্বনে আজকের গল্প আমি, সে ও প্যারিস। চাচা গিয়েছিলেন প্যারিসে ঘুরতে। সেখানে তার যে অভিজ্ঞতাটা হয়েছিল, তেমন ঘটনা কিন্তু বার্লিন, ভিয়েনা, লন্ডন, প্রাগ যে কোনো জায়গাতেই ঘটতে পারত। প্যারিসে চাচার পরিচিত যে কয়েকজন লোক ছিলেন, তখন তারা প্রায় সবাই গ্রীষ্মের শেষ কটা দিন গ্রামাঞ্চল অথবা সমুদ্র তীরে কাটাতে চলে গিয়েছিলেন। কাজেই বলা বাহুল্য, চাচা বড্ড একা হয়ে পড়েছিলেন। ন্যাশনাল লাইব্রেরি আর গিমে মিউজিয়ামে তো সমস্ত সময়টা কাটানো যায় না। তাছাড়া প্যারিসের ফুর্তি ফার্তা রঙ্গরস করাও যথেষ্ট হয়ে গিয়েছিল ততদিনে চাচার। তাই সেসবের পুনরাবৃত্তিতে চাচার আর কোনো আগ্রহ ছিল না, কারণ তখন আর সেসব থেকে নতুন কোনো তথ্য পাবারও সম্ভাবনা ছিল না। আর এসব কথা ভাবতে ভাবতেই প্লাস দ্য লা মাদলেনের জনতরঙ্গে গা ভাসিয়ে দিয়ে এগিয়ে চলেছেন চাচা। ঠিক এমন সময়ে শুনতে পেলেন, চমকে উঠে চাচা পাশে তাকিয়ে দেখেন ফ্রান্সের লক্ষ লক্ষ সুন্দরী যুবতীদের একজন। তাকে চাচার চেনা চেনা মনে হলো ঠিকই, কিন্তু চেষ্টা করেও তার নামটা মনে আনতে পারলেন না চাচা। আর তাই দেখে অনেকখানি অভিমান মাখিয়ে সেই সুন্দরী অনুযোগের সুরে বললেন, চিনতেই পারলেন না? অথচ প্যারিসের সঙ্গে পরিচিত হবার পূর্বেও আপনি আমাকে চিনতেন। ঠাস করে মাস্টার মশাই চড় মারলে ছেলেবেলায় যেরকম মন্টেনিগ্রোর রাজধানীর নামও হঠাৎ মনে পড়ে যেত, ঠিক সেই রকম এক ঝলকে চাচার সবটা মনে পড়ে গেল। তার মনে পড়ল যে দেশ থেকে মার্সেই হয়ে প্যারিস আসার সময় ট্রেনে এই সুন্দরী মহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল। চাচা তার হ্যাট ইতিমধ্যেই তুলেছিলেন। এবার বাউ করে বললেন, হাজার অনুশোচনা, মনস্তাপ এবং ক্ষমা ভিক্ষা, মাদমোজেল সাতিনো। প্যারিস আর লখনৌ এর আদব কায়দায় প্রচুর মিল আছে। বিপাকে পড়ে কখনো যদি কেউ প্যারিসের এটিকেট সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তবে সে নির্ভয়ে লখনৌ এর কায়দায় চালিয়ে যেতে পারে। বিন্দু মাত্র তাকে পস্তাতে হবে না, কারণ ছোটখাটো ব্যাপারে যাহা অল্প তাহাই মিষ্ট হতে পারে, কিন্তু ভদ্রতার ব্যাপারে আধিক্যে দোষ নেই। চাচা দেখলেন মাদমোজেল খুব সহজেই তাকে ক্ষমা করে দিয়ে বললেন, সাথে। চাচার দিকে তিনি হাতও বাড়িয়ে দিলেন। চাচা দস্তানা পরা সে হাত নিজের ঠোঁটের কাছে ছোঁয়াতেই মাদমোজেল বললেন, মাহারা শিশুর মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যে? ললাট অঙ্ক লিখন। চলুন চলুন আমার সঙ্গে সিনেমায়। এবার বিপদে পড়লেন চাচা।
একে তো সিনেমা জিনিসটার প্রতি তার ঘোরতর বিতৃষ্ণা, তার উপর এখন তার টাকা পয়সারও খুব টানাটানি চলছে। বেশ অনটনেই দিন কাটাচ্ছেন তিনি। একেবারে যে সমুদ্রে পড়ে আছেন সেটা নয় অবশ্য, তবে দুদণ্ড জলে গা ভাসাতে হলেও তো গামছার প্রয়োজন হয়, আর সেই গামছাটুকুও তার কাছে এখন নেই। এতটাই অভাবে রয়েছেন এখন চাচা। আনিটা সিকিটা করবেন আর ফুর্তিও হবে এমন হিসেবি ব্যাসনে চাচা অবশ্য একেবারে বিশ্বাস করেন না। অর্থাৎ এত চিন্তা ভাবনা করে স্ফূর্তি করতে তার মন সায় দেয় না। এই সমস্ত ভাবতে ভাবতেই চাচা একটু গড়িমসি করছিলেন, আর তাই দেখে মাদমোয়াজেল বললেন, আমার কাছে কিন্তু দুখানা টিকিট আছে। পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ, বইখানার খুব প্রশংসা শুনেছি জানেন। চাচার আর এড়িয়ে যাওয়ার পথ রইল না। মাদমোজেল আবারও বললেন, এখনো তো ঘন্টাখানেক বাকি, চলুন না একটা ক্যাফেতে। চলুন। ক্যাফেতে গিয়ে ক্লেয়ার বিবি যে পানীয়ের ফরমাইশ করলেন তার নাম চাচা তো কখনো শোনেনি, এমনকি ওয়েটারটা পর্যন্ত প্রথমটায় বুঝতেই পারেনি। আনতেও অনেক দেরি হলো, আর সে পানীয় এলো অদ্ভুত কায়দায়। প্রকাণ্ড একটা গম্বুজের মতো গ্লাসের তলার দিকে 1/2 ইঞ্চিটাক ফিকে হলদে, আর চাচা তো তা দেখে আরও তাজ্জব বনে গেলেন। তবে তিনি নিজের জন্য কফির অর্ডার দিলেন। ওদিকে ক্লের 10 মিনিটেই সেই অদ্ভুত পানীয় শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন, বড্ড গরম, আমার এখানে না দম বন্ধ হয়ে আসছে। ইতিমধ্যে ওয়েটার এসে চাচাকেই বলল তাদের 40 ফ্রাঁ অর্থাৎ 4 টাকার কাছাকাছি বিল হয়েছে। চাচা তো আঁতকে উঠলেন। ওয়েটার বলে কি, ওই 3 ফোঁটা কি একটা দিল তার জন্য? আর ক্লেয়ার তখন ব্যাগ থেকে রুমাল বের করছিলেন। ব্যাগটা বন্ধ করতে করতে বললেন, আপনিই দেবেন? সে কি? চাচা একরকম বাধ্য হয়েই বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, আনন্দের কথা। ক্যাফে থেকে বাইরে বেরিয়ে এসে ক্লেয়ার প্যারিসের পোড়া পেট্রোল ভরা বাতাসে লম্বা দম নিয়ে বললেন, বাঁচলুম, কিন্তু এখনো তো অনেক সময় বাকি। কোথায় যাই বলুন তো? দেশে থাকতে চাচার কয়েকবার সাংঘাতিক ম্যালেরিয়া হয়েছিল। সেই ম্যালেরিয়ার অজুহাতেই তিনি সব সময় সব কথা শুনতে না পাওয়ার ভান করে থাকেন। এবারও তাই করলেন। তবে ক্লেয়ারকে দমানো গেল না। তিনি আবারও বলে উঠলেন, ঠিক ঠিক মনে পড়েছে, সিনেমার কাছেই খোলা হাওয়া একটা রেস্তোরাঁ আছে। আপনার ডিনার হয়ে যায়নি তো? বাঙালির বেশিরভাগ বদ অভ্যেসই চাচার বিলক্ষণ ছিল। তিনি ডিনার দেরিতেই করে থাকেন। তবু ফাঁড়া কাটাবার জন্য বললেন, আমি মানে ডিনার বড় একটা আমিও ঠিক তাই, মাত্র 1 কোর্স খাই, স্যুপ না, পুডিং না। আসলে কি জানেন, রাত্রে বেশি খাওয়া না ভারী খারাপ। অগস্টের প্যারিস ভয়ঙ্কর জায়গা। ততক্ষণে ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। প্যারিসের ট্যাক্সিওয়ালারা ফুটপাথে মেয়েদের দাঁড়ানোর ভঙ্গি থেকেই তার গ্রাহক কিনা ঠিক বুঝতে পারে। চাচার মনে হলো জীবনে এই প্রথমবার যেন তিনি বুঝতে পারলেন যে রবীন্দ্রনাথ কত বেদনা পেয়ে লিখেছিলেন। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। এই মুহূর্তে চাচার মনে হলো রবীন্দ্রনাথ নিশ্চয়ই ট্যাক্সি চড়ে গিয়েছিলেন, মিটার খারাপ ছিল এবং ভাড়াও তাকে নিজের ট্যাঙ্ক থেকে দিতে হয়েছিল। না হলে গানটার কোনো মানেই হয় না। পায়ে হেঁটে গেলে 2 মাইল চলতে যা খরচা, 2 লক্ষ মাইল চলতেও তাই। অবশেষে তারা একটা বাহারি রেস্তোরাঁয় এসে পৌঁছলেন। সেখানে কুঞ্জে কুঞ্জে টেবিল, আর টেবিলে টেবিলে ঘন সবুজ প্রদীপ জ্বলছে। বাদ্যি বাজনা, শ্যাম্পেন, সুন্দরী, হীরের আংটি আর উজির নাজির কোটালে এসে রেস্তোরাঁ
একেবারে ভরপুর। চাচা পরে রয়েছেন একটা গ্রে ব্যাগ আর ব্লু ব্লেজার। এবার তিনি নিজেকে নিয়ে মহা অস্বস্তিতে পড়লেন। তবে ওসবে বিন্দুমাত্র নজর না দিয়ে ক্লেয়ার ওয়েটারকে ডেকে বললেন, কিচ্ছু না, শুধু আদাবার। চাচা কিছুই বুঝে উঠতে পারলেন না। কিছুক্ষণ পরে সেই খাবার এলো। বিরাট একটা বারকষে ডজন খানেক নানা ধরনের আলাদা আলাদা খাবার খোপে খোপে সাজানো। সামন মাছ, রাশিয়ান স্যালাড, টুকরো টুকরো ফ্রাঙ্কফুটার, টোস্ট সাওয়ার ক্যাভিয়ার, ইয়োগার্ট মানে দই, চিংড়ি, স্টাফড অলিভ, সিরকার পেঁয়াজ, এক কথায় আমাদের দেশের 32.5 ভাজা। তবে তার দাম হয়তো 3250 গুণের চেয়েও বেশি হতে পারে। খাবারের বহর দেখে চাচা মনে মনে বলে উঠলেন, একেই বলে 1 কোর্স খাওয়া? চাচার আরও মনে হলো তিনি কোথায় যেন পড়েছিলেন। মতিলালজি সাদা সিধে একটা কুটির বানাতে গিয়ে লাখ টাকারও বেশি খরচা করে ফেলেছিলেন। চাচার মনে হলো মতিলালজি তালিমটা নিশ্চয়ই প্যারিসের এই 1 কোর্স খাওয়া থেকেই পেয়েছিলেন। এইসব ভাবনায় চাচা একটু অন্যমনস্ক হয়েই পড়েছিলেন। তার সম্বিত ফিরল ওয়েটারের প্রশ্নে। পানীয় পানীয়। ক্লেয়ার প্রথমে ঘাড় বাঁদিক কাত করে বললেন, নো। তারপরে ডান দিকে ঘাড় কাত করে বললেন, ফের বাঁদিকে ঘাড় কাত করে বললেন, নো। ফের ডান দিকে। চাচার সেই গানটা মনে পড়ে গেল, দোলাতে দোলে মন। কিন্তু এই মুহূর্তে এটা ফাঁসি না কালাপানি বোঝাচ্ছে, প্রথমে তিনি সেটাই ঠিক বুঝে উঠতে পারলেন না। আর তারপরেই চাচার মনে হলো শেষ দোলা যেহেতু ডান দিকে নড়ল, তাই এ নিশ্চয়ই কালা পানি নয়, অর্থাৎ লাল পানি। ক্লেয়ার কিন্তু 2 ফোঁটা ইংরেজিও জানেন। যে পানীয় তিনি অর্ডার দিয়েছিলেন তারই গুণকীর্তন করতে গিয়ে চাচাকে বুঝিয়ে বললেন, It is not a drink, but a dream, monsieur. এই জিনিস ফ্রান্সের গৌরব, রসিকজনের মোক্ষ, পাপি তাপি জর্দন জল। নিশ্চয়ই। স্বয়ং রবীন্দ্রনাথ এক বাউলকে উদ্ধৃত করে বলেছিলেন, যেজন ডুবলো সখী তার কি আছে বাকি গো। তারপর সেই 1 কোর্স খাওয়া শেষ হতে না হতেই ওয়েটার এসে তাদের বলল যে হঠাৎ নাকি 1 চালান তাজা শুক্তি বা ঝিনুক এসে পৌঁছেছে তাদের রেস্তোরাঁয়। আর সমস্ত রেস্তোরাঁয় চাচা এবং তার সঙ্গিনীটি যে সব থেকে দামি দামি খাবার খেতে এসেছেন সেটা সেই ওয়েটার ইতিমধ্যেই বুঝে গিয়েছিল। এদিকে চাচা তখন রেস্তোরাঁ থেকে মানে বেরিয়ে যেতে পারলে বাঁচেন, কিন্তু মৃদঙ্গের তাল শুনে উচ্ছ্বসিত হয়ে নেচে ওঠা তার সঙ্গিনীটিকে তিনি তো আর আটকে রাখতে পারলেন না। ক্লেয়ার তখন নাচার জন্য একেবারে উন্মুখ হয়ে উঠেছেন। চাচা মনে মনে ভাবলেন, নাচিয়ে বুড়িকে যে ঠেকানো যায় না এ সত্য তিনি জানেন। আর এরপরেই ক্লেয়ার যখন ফরাসি শক্তির উচ্ছ্বাস গেয়ে 1 ডজন সেটা অর্ডার দিয়ে ফেললেন, তখন চাচা এইটুকু আশায় আঁকড়ে ধরে বেজার মুখে বসে রইলেন যে যদি কোনো শক্তির ভেতর থেকে মুক্ত বের হয়ে পড়ে তবে সেই মুক্ত দিয়েই তিনি রেস্তোরাঁর বিল শোধ করবেন। টেবিলে শক্তি এসে গেল। ক্লেয়ার দ্রুত সেগুলো খেয়ে শেষ করে ফেললেন, আর একটাও ঢেকুর না তুলে। চাচা ভাবলেন, না জানি কত যুগ ধরে তপস্যা করার ফলে ফরাসি জাতি 1 ডজন শক্তি বিনা ঢেকুরে খেতে শিখেছে। ফরাসি সভ্যতাকে চাচা বারবার মনে মনে নমস্কার করলেন। অবশেষে চাচা প্রায় তাঁর শেষ কপরদক দিয়ে বিল শোধ করে রেস্তোরাঁ থেকে বেরোলেন। সে রাত্রে তারা সিনেমা দেখতেও গিয়েছিলেন। 5 শিকের সিটে বসে অল কোয়াচের বন্দুক কামানের শব্দের মাঝখানেও চাচা
ক্লেয়ারের নাক ডাকার শব্দ শুনতে পেয়েছিলেন। হ্যাঁ, যদিও নাক ডাকা শব্দটা ফরাসি সভ্যতায় একটু বেমানানি শোনায়, কিন্তু খেয়ে দেয়ে তৃপ্ত শরীরের তো আর সভ্যতা বা এটিকেটের দায় নেই। অবশেষে সিনেমা শেষ হলো। রাত 11টায় সিনেমা শেষে যখন তারা বাইরে এসে দাঁড়ালেন, তখন ক্লেয়ার বললেন, কোথায় যাই বলুন তো? আমার সর্বাঙ্গনা একেবারে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এ কথা শুনে চাচার মনে এলো নর্থ দামের গির্জে। কারণ চাচা জানতেন যে সেটাই একমাত্র জায়গা যেখানে পয়সা খরচা না করেও বসা যায়। তবে মুখে বেশ ভালোই ভদ্রতা প্রকাশ করে বললেন, আমাকে না এই বেলা মাফ করতে হচ্ছে মাদমোজেল সাতিনো, কাল আমার মেলা কাজ, তাড়াতাড়ি না শুলে উঠতে পারবো না। এর উত্তরে ক্লেয়ার কি বললেন চাচা আর তা শুনতে পেলেন না। ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেওয়াই হচ্ছে দশমীর বিসর্জনের মতো দেবী পুজোর শেষ অঙ্গ। কিন্তু এত কিছু করার পরেও আর ওইটুকু করতে পারলেন না বলে, মানে ভদ্রতার শেষ রক্ষা করতে পারলেন না বলে চাচার একটু খারাপও লাগলো। এ যেন অনেকটা চাবুক কেনার পয়সা ছিল না বলে দায়ী ঘোড়াটাকে শুধু দানা পানি খাওয়ানো হলো, জিনটা পর্যন্ত লাগানো গেল না। যাই হোক, চাচা বাসে উঠে ফেরার পথ ধরলেন। বাস ভাড়া দেবার পরেও চাচা দেখলেন তার পকেটে তখনও 3টে কফি, 1খানা স্যান্ডউইচ আর 5টা সিগারেটের দাম দেবার মতো ফ্রাঁ রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, যাক, অন্তত ওইটুকু সম্বল বাঁচিয়ে রাখতে পেরেছেন তিনি। বাসটাও চলছিল বেশ ভালোই। হঠাৎই দাঁড়িয়ে পড়ল। চাচার কপাল খারাপ, বাসের টায়ার ফেটে গেছে। 1/2 মাইল পথ এবার তাকে হাঁটতে হবে। প্যারিসের হোটেলগুলো বেশিরভাগই সংযমী মহল্লায় অবস্থিত। গীতায় সংযমীর বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, সর্বভূতের পক্ষে যাহা নিশা সংযমী তাহাতে জাগ্রত থাকেন। তারপর সংযমী সেই নিশাতে কি করেন তার বর্ণনা অবশ্য গীতাতে নেই। তবে সে নিশায় চাচার ডাইনে বাঁয়ে যে জনতরঙ্গ বয়ে চলেছে, তাদের চেহারা দেখে তো চাচার একেবারেই মনে হলো না যে তারা পরমার্থের সন্ধানে চলেছেন। হ্যাঁ, তবে চাচার এও মনে হলো যে হয়তো এরা সকলেই অমৃতের সন্তান, অমৃতের সন্ধানেই বেরিয়েছেন। অমৃতের বর্ণনা দিতে গিয়ে এক ঋষি বলেছেন, অমৃতান্তি সুরালয়েষু, অর্থাৎ বনিতাধর পল্লবেষু। চাচার মনে হলো ভারতবর্ষের যে হিন্দু মূর্খ সে কাশী যায়, আর যে মুসলমান মূর্খ সে মক্কা যায়, আর ইউরোপীয় সংযমী মাত্রই অমৃতের সন্ধানে প্যারিসে যায়। রাতের বেলা প্যারিসের পথে কেউ যদি নারীবর্জিত অবস্থায় একা একা চলে, তবে পদে পদে বনিতাধর পল্লব থেকে তার কর্ণকুহরে অমৃত প্রবেশ করবে। বোঝাও মসিয়ে, আপনার সন্ধ্যা শুভ হোক। আর এই ডাকে যদি সে সাড়া দেয়, তবে কি হয় বা না হয় সে সম্বন্ধে ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্য চাচার নেই, আর সে অভিজ্ঞতায় তার কোনো প্রয়োজনও নেই। এমিলি জোলার মঙ্গলিনাথ তিনি হতে চান না। তাছাড়া শরৎ চাটুর্যে যা লিখেছেন তাই এখনো চাচা হজম করে উঠতে পারেননি। হাঁটতে হাঁটতে চাচা প্রায় হোটেলের কাছাকাছি এসে পড়েছিলেন। হোটেলও আর বেশি দূরে নয়, মহল্লাটাও এবার একটু নির্জন হয়েই আসছে। হঠাৎ একটু আনমনা হয়েই পড়েছিলেন চাচা, তাই নিজের অজান্তেই একটা সেই নিশির ডাকের উত্তর দিয়ে ফেলেছিলেন। আর উত্তরটা দিয়েই বুঝতে পারলেন যে তিনি ভুল করে ফেলেছেন। এক সন্ধ্যায় দুটো সুন্দরী সামলানো তাঁর কর্ম নয়, তবে তাঁর পূর্বপুরুষরা একসঙ্গে 4 সুন্দরীও সামলাতে পারতেন বলে শুনেছিলেন তিনি। আর এ নিয়ে তার আফসোসও কিছু কম ছিল না। চাচা যথেষ্ট অনুভব করতেন
যে তার পূর্বপুরুষদের সেই গগনচুম্বী ক্ষমতার পাশে তাঁর অধঃপতন কতটা অতলস্পর্শী। তো যাই হোক, অন্যমনস্কভাবেই চাচা সেই সুন্দরীর মধুর সম্ভাষণের উত্তর দিতে তার দিকে তাকালেন। রাতের প্যারিসে পথের সেই সুন্দরীর বেশভূষা দেখে তাকে অন্তত শূদ্রকের বিখ্যাত নাটক মৃচ্ছাকাটিকামের নায়িকা বসন্ত সেনার বোন বলে মনে হলো না চাচার, যদিও নিজেকে তিনি দরিদ্র চারুদত্ত ভাবতেই পারেন। আর সত্যিই তো, বসন্ত সেনার মতো নিখুঁত সুন্দরী রাস্তায় বেরোবেই বা কেন? তার তো আশা করাই ভুল। তবে হ্যাঁ, তুলসীদাস বলেছেন যে সংসার কি অদ্ভুত রীতিতে চলে দেখো, সুরির দোকানে বসে বসে মদ দিয়ে দুধও বিক্রয় করতে হয়। কিন্তু এই নিয়ম তো একেবারেই এখানে খাটে না। যাই হোক, চাচা নিজের ভুলটা একটু সামাল দেবার জন্যই বললেন, অপরাধ নেবেন না, কিন্তু আপনাকে ঠিক প্লিজ করতে পারছি না। বিনার প্রথম ঝংকারের মতো মিষ্টি আর লাজুক সে স্মিত হাসি দেখেই চাচা বুঝলেন যে তাকে তিনি চেনেন না, চিনতে পারেন না, কারণ সে হাসি তিনি আগে কখনো দেখেননি। যদি দেখতেন তবে কোটি বছরেও সে হাসি তিনি ভুলতেন না, কারণ সে হাসি ভোলার নয়। কেউ যদি সে হাসি একবারও দেখে থাকে তবে সে সারা জীবনেও এই হাসি ভুলবে না। এমনকি অতি বড় অরসিকও একবার দেখলে সে হাসি ভুলতে পারে না। ইতিমধ্যে সে চাচার পাশে পাশে হাঁটতেও শুরু করে দিয়েছে, তবে নিঃশব্দে। চাচা কি করবেন বুঝতে পারলেন না। চাচার মনে হলো, এ সুহাসিনী রসের হাটের বসন্ত সেনা নিশ্চয়ই নয়, তাহলে এরকম গায়ে পড়ে আলাপ করলো কেন? আর ভালো মন্দ কোনো কিছুই বা বলছে না কেন? এ কি রহস্য? না, চাচা এবার প্রমাদ গুনলেন। তার মনে হলো, আর না, পরের দিনই তাকে প্যারিস ছাড়তে হবে। ক্রসওয়ার্ড তার পছন্দ ঠিকই, তবে সেটা কাগজেই ভালো লাগে, তার জীবনে নয়। হঠাৎই হোঁচট খেয়ে বেচারি পড়ে গেল। চাচা তাড়াতাড়ি তাকে তুলে ধরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাস্তার দোষ নয়, আমি আসলে বড্ড ক্লান্ত। চাচা এবার আর সময় নষ্ট না করে এবং মনে মনে প্যারিস আর লখনৌকে 3 তালাক দিয়ে মেয়েটিকে সোজাসুজি বললেন, শুনুন, আমার কাছে আছে 3টে কফি, একটা স্যান্ডউইচ আর 5টি সিগারেটের দাম। কোনো ক্যাফে থেকে রুজি রবেন? আমি শুধু কফি খাবো। চাচা মেয়েটিকে নিয়ে এবার একটি ক্যাফেতে ঢুকলেন। সেখানে তাকে বসিয়ে বললেন, কফি স্যান্ডউইচ খেয়ে বাড়ি চলে যান। চাচার কথায় মেয়েটি কিছুই বললেন না, আপত্তিও জানালেন না। ক্যাফেতে কড়া আলোয় মেয়েটির চেহারা দেখে চাচার মনে হলো মেয়েটি না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়েছেন। প্রেম অন্ধ ঠিকই, কিন্তু প্যারিস তো প্রেমিক নয় যে অন্ধ হবে। তবে সে এই সুন্দরীকে উপোস করতে দিচ্ছে কেন? কিন্তু সে রহস্যের সমাধানের জন্য মেয়েটিকে প্রশ্ন করা অসভ্যতা তো বটেই, এমনকি সেটা নিয়ে নিজের মনের মধ্যেও তোলপাড় করাটা ঠিক নয় বলেই মনে হলো চাচার। পৃথিবীর অনাহার ঘোচাবার দাওয়াই যখন চাচার নিজের হাতে নেই, তখন রোগের কারণ জেনে তিনি আর কি করবেন? এমন সময় হঠাৎ মেয়েটি বলে উঠলেন, তুমি ভুল বুঝছো, আমি চুপ, আমি কিন্তু কিছু শুনতে চাই না। তাই ভু না বলে তু বললাম। তবে নতুন নেমেছি, কাল রাত্রেই প্রথম। কিন্তু কেউ আমার কাছে ঘেঁষলো না সাহস করে। আমার চেহারা তো ওরকম নয়, আমি জানি। আমিও কাউকে সাহস করে বনজোর বলে নিমন্ত্রণ করতে পারিনি। চাচা ঠিক করেছিলেন মেয়েটিকে তিনি কোনো প্রশ্ন করবেন না, কারণ মেয়েটির সম্পর্কে জেনে তিনি কী বা করবেন। কিন্তু মানুষের দম্ভের বোধহয় শেষ নেই। তিনি প্রশ্ন করেই বসলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আজ আমাকেই কেন বোঝোয়ার বললেন? বোধহয় বিদেশি, না কি জানি কেন, ঠিক বলতে পারবো না। থাক,
আমি সত্যিই কিছু শুনতে চাইনি। এরপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বললেন, কিন্তু আজ রাত্রে যে করেই হোক আমাকে খদ্দের জোগাড় করতেই হবে। আজ সকালেই ল্যান্ডলেডি আমাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। রাত ক্রমশ গভীর হচ্ছে। খানিকটা বাধ্য হয়েই মেয়েটিকে এবার বাধা দিয়ে চাচা বললেন, দেখুন, আপনি বাড়ি যান আর নাই যান, আমার সঙ্গে বসে থাকলে তো আপনার, জানেন তো, পুরুষের সঙ্গে বসে আছেন দেখলে কেউ আপনার কাছে আসবে না। রাতও অনেক হয়েছে, এখন মাতালের সংখ্যা বেড়েই চলবে। মেয়েটি কিচ্ছু বললেন না, কেঁপেও উঠলেন না, শুধু তার মুখটা একটু বিকৃত হলো মাত্র। চাচা এবার বড় বিপদে পড়লেন। মেয়েটি যে আর কিছুই বলছে না তাকে। এভাবে কিছুক্ষণ মেয়েটিকে চুপ করে থাকতে দেখে অবশেষে চাচা বললেন, মানে আমি তাহলে উঠি? কেন, আমার সঙ্গে বসতে চাও না? না না, তা নয়, আপনাকে সত্যিই বলছি, কিন্তু আমার সঙ্গে বসে থাকলে আপনার সময় যে বৃথা যাবে। তুমি আমাকে কফি খাওয়ালে। প্লিজ, এই জিনিসটা ওরমভাবে নেবেন না। তাহলে তুমি আমাকে কফি খাওয়ালে কেন? প্লিজ প্লিজ, এসব কথা থাক না, বাদ দিন। কেউ তো খাওয়ায় না। না, তুমি বসো, আমার তোমার সঙ্গে কথা বলতে সত্যি ভালো লাগছে। এই দুঃখ বেদনার মাঝখানেও মেয়েটির সাহচর্য, সৌন্দর্য চাচাকে আকর্ষণ করছিল, তাকে টেনে রেখেছিল। মেয়েটি আবারও বললেন, আর জানো, তুমি চলে গেলেই আমাকে বজোয়ারের পাত্র খুঁজতে বেরোতে হবে। আমি আর সাহস পাচ্ছি না। আজ তাহলে থাক না, আপনাকে বাড়ি পৌঁছে দিই। কোথায় থাকেন বলুন তো? কাছেই, অ্যাভনির হোটেলের পাশের গলিতে। তাহলে চলুন, আমিও অ্যাভনিরেই থাকি। রাস্তায় চলতে চলতে মেয়েটি এবার চাচার হাত চেপে ধরলেন। হাতের আঙুল কোনো এক নির্দিষ্ট ভাষায় কথা বলে না বলেই সে অনেক কথা বলতে পারে। তার কিছুটা চাচা বুঝলেন, আর কিছুটা বুঝেও বুঝতে চাইলেন না। হঠাৎ মেয়েটার কেমন যেন মুখ খুলে গেল। বোধহয় সে রাত্রে বজোয়ার বলার বিভীষিকা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন বলে। চাচাকে মেয়েটি বলতে লাগলেন যে পয়সা রোজগারের কত চেষ্টা তিনি করেছেন, কত চাকরি তিনি পেয়েছেন, তারপর যারা তাকে চাকরি দিয়েছিল তারা কি চেয়েছে, কি রকম জোর করেছে, আর তিনি পালিয়েছেন, কেবলই পালিয়ে বেরিয়েছেন। আরো আরো কত কি, আর কি অদ্ভুত সুন্দর ফরাসি ভাষায় মেয়েটি কথা বলে যাচ্ছিলেন। চাচা আর থাকতে না পেরে তাকে বাধা দিয়ে বললেন, আপনি এত সুন্দর ফরাসি বলেন? চাচার কথায় মেয়েটি ভারী খুশি হয়ে গর্ব করে বললেন, বাহ, দোদে পরিবারের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল যে। তাই বলো? আলফাজ দোদের মতো কটা লোক ফরাসি লিখতে পেরেছে। হোটেলে পৌঁছতে পৌঁছতে মেয়েটি আরো অনেক কথা বলতে লাগলেন। হোটেল পেরিয়ে মেয়েটির বাড়ি যেতে হয়। পথে আনমনেই মেয়েটি এবার গান ধরলেন। Quand elle me prend dans ses bras, il me parle tout bas, je vois la vie en rose. Il me dit des mots de tous les jours, et ça m'a fait quelque chose. মেয়েটির বাড়ির দরজার সামনে এসে এবার তারা থামলেন। চাচা বললেন, চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। না। সে কি? চাচার প্রশ্নের কোনো উত্তর দিলেন না মেয়েটি। উত্তর না পেয়ে চাচা বললেন, ঠিক আছে, তাহলে বনুমি, শুভরাত্রি, তুমি এইটুকু একাই যেতে পারবে। এই কথা বলে শেক হ্যান্ড করার জন্যই চাচা তার হাতটা ধরেছিলেন। সে হাত মেয়েটি ছাড়লেন না। মাথা নিচু করে বললেন, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো। চাচা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। চাচার মন বলল, মেয়েটিকে কেউ বোকা ভাবতে পারে, কেউ ফন্দিবাজও ভাবতে পারে, যার যা খুশি ভাবতে পারে, কিন্তু চাচার তাকে কিছুতেই খারাপ মেয়ে মনে হলো না। চাচা বললেন, আমার সামর্থ্য নেই যে তোমাকে সত্যিকারে সাহায্য করতে পারি,
কিন্তু তোমাকে ভগবান যে সৌন্দর্য দিয়েছেন তাকে বাঁচাতে পারলে যে কোনো লোক ধন্য হবে। ভগবান শব্দটা রাতের প্যারিসের পথে চাচার নিজের কানেই বড় বেখাপ্পা শোনালো। মেয়েটি কিন্তু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। চাচা আবারও বললেন, কি হবে বৃথা উপদেশ দিয়ে? তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছ। মেয়েটি এবার মুখ তুলে চাচার দিকে তাকালেন। ডাগর ডাগর তার দু চোখ সে রাতে চাচাকে যে কথা বলে গেল সে কথা চাচা কোনো দিন ভুলতে পারবেন না। আর চাচার দিকে ওরকম করে আর কেউ কখনো তাকাতেও পারবে না। আর তারপর আস্তে আস্তে মেয়েটি নিজের বাড়ির ভেতর দিকে চলে গেলেন। চাচা মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে দেখলেন মেয়েটির সমস্ত শরীরটা যেন নিজের অসীম সৌন্দর্য বহন করে নিয়ে চলেছে রাজরানীর মতো সোজা হয়ে, আর তার মাথাটা ঝুঁকে পড়েছে অপার বেদনা আর ক্লান্তির ভারে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই চাচার মনে হলো তিনি ভুল করেছেন। মানুষ মন থেকে সাহায্য করতে চাইলে সে যে কোনো অবস্থাতেই অন্যকে সাহায্য করতে পারে, কিন্তু এত সোজা কথাটাই গতকাল রাতে বুঝতে না পারার জন্য চাচা নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তার মনের মধ্যে এই প্রশ্নই তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো যে সেই অসহায় মেয়েটিকে তিনি কেন পারলেন না সাহায্য করতে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে মেয়েটির বাড়িতে যাবেন বলেই ঠিক করলেন চাচা। কিন্তু তখনই তার মনে পড়ল মেয়েটির নামটা পর্যন্ত তিনি জিজ্ঞাসা করেননি। চাচা এরপর তৈরি হয়ে মেয়েটির খোঁজেই বেরোতে যাবেন, ঠিক এমন সময় হোটেলের পোর্টার তাকে একটি ছোট প্যাকেট এনে দিল। স্যার, আপনার জন্য। প্যাকেটটা খুলতেই একটা সোয়েটার আর একখানা চিঠি পেলেন চাচা। চিঠিতে লেখা, বন্ধু, তোমার কথাই মেনে নিলুম। আজ 5টার ট্রেনে আমি গ্রামে চললুম। সেখানেও আমার কেউ নেই, তবে উপবাসে মরা প্যারিসের চেয়ে সেখানে সহজই হবে। বিনা টিকিটেই যাচ্ছি। তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, শুধু এই সোয়েটারটা ছাড়া। ভগবানের দয়ায় তোমার গায়ে এটা হবে। জুলি। আপনারা শুনলেন সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনীর গল্প পুনশ্চ অবলম্বনে গল্প আমি, সে ও প্যারিস। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।